লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা। পানিবন্দী কক্সবাজারের ৩ উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। এদিকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফেনী শহরের প্রায় সব সড়ক। বিপর্যস্ত উপকূলও, ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত এবং মাছের ঘের। সাগরের লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০টির বেশি গ্রাম প্লাবিত। পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। আমি সাগরে আজকে ১০-১৫ দিন পর্যন্ত যাইতে পারি নাই বৃষ্টির কারণে। আমি অনেক কষ্টে আছি। আজিয়া আমার বাসায় বৃষ্টি ঢুকছে ৩ দিন হয়ে গেছে। আমার বাসার কোনো রান্না বান্না করতে পারি না। এর একটা সংস্কার হবে, এর একটা বিট হবে বলে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। জলাবদ্ধ উখিয়ার ১০টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত, বীজতলা ও পানের বরজ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা। বাকখালী নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর। এছাড়াও জেলার চকরিয়া, পেকুয়ায় জলাবদ্ধতার কবলে ৩০টি গ্রাম। ফেনীতে টানা ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। ফুলগাজী বাজারের মুহুরী নদীর বাঁধ ভেঙে ধসে গেছে কয়েকটি দোকান। বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল। এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। বিপাকে খেটে খাওয়া মানুষ। ভাই এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে ভাই, আজকে আমি কাজে গেলাম, তা কাজ হয়নি ভাই। আমরা সেইভাবে চলাফেরা করতে পারতেছি না, ভ্যান রিক্সায় লোক করতেছি না। টানা ২ সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি মিশেছে সড়কে। দেখতে পাচ্ছেন আজকে এখন যে আটটুলিতে নৌকো চলতো এখানে। এইভাবে জলাবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না, আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে গেছে। পটুয়াখালীতে টানা বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। ভোলায় বৃষ্টিতে বিপাকে স্কুল অফিসগামীরা। খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাদা পানি, রাস্তাঘাট ভাঙাচোরা, রাস্তা অনেক তলায় গেছে। বৃষ্টির জন্য কাজে কামে যাইতে পারি না, বৃষ্টি থেকে ঘর দিয়ে নামতে পারি না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরো কয়েকদিন। এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে। সেই কারণে এই মাস জুড়েই কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, এই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া এবং আছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। ডক্টর আইনুন নিশাত এবং আবু তাহের ভূঁইয়া দুজনকে স্বাগত জানান। আমি একটু আবু তাহের ভূঁইয়া আপনার কাছ থেকে শুনি। আপনি সেই দুপুর থেকে দিচ্ছেন এবং আপনি কোমর পানিতে আছেন এখন পর্যন্ত, কিন্তু পানি বৃষ্টি এখনও বোধহয় হচ্ছে, পানি নামার তো কোনো লক্ষণ দেখা যায় না। কি অবস্থা ফেনীর? আন্তর্জাতিক বাণিজ্যের দোকানগুলো সেই সড়কটি এই দুরবস্থা গতকাল থেকেই শুধু বৃষ্টিপাতের সাথে সাথে। এখন শুধু এখানে দাঁড়ানোও যাচ্ছে না, স্রোতের জন্য এত বেশি স্রোত, এবং সেই স্রোতের মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাকে দেখাচ্ছি যে এই সড়কের দুরবস্থাটা। এছাড়া ফেনী শহরের রামপুর, একাডেমি এবং অন্যান্য সড়কগুলোতেও এই অবস্থা বিদ্যমান রয়েছে। পাশাপাশি এখানকার যে ঘর রয়েছে বা বীজতলা রয়েছে, সেখানে কারেন্ট দেওয়া হচ্ছে না, সেখানে গ্যাসের সংকট, গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম দুরবস্থার মধ্যে হচ্ছে। এই এখন একটু বৃষ্টি কম আছে, যদি বৃষ্টি রাত্রে আরো বাড়ে তাহলে আরো ডুববে। বিশেষ করে এই শহরের যে দুরবস্থার কথা জনগণ যেটা বলছে, এই শহরের যে ড্রেনেজ ব্যবস্থাটা রয়েছে, পাশাপাশি শহরের আশপাশে যে সড়ক বা খালগুলো রয়েছে, সেই খালগুলা প্রভাবশালীরা সেটা দখল করে সেখানে ভবন নির্মাণ করছে। এই কারণে পানি তাড়াতাড়ি ছুটতে পারছে না। ছুটতে না পারার কারণে এই মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে মানুষ বিভিন্ন শহরের ঢাকার উদ্দেশ্যে, শ্রীনগরের উদ্দেশ্যে বা আসা যাওয়া দুইই তাদের সমস্যা হচ্ছে। এখানে খুব কষ্টের মধ্যে যাচ্ছে এবং সেই অবস্থা যদি অব্যাহত থাকে আগামীকাল থেকে আরো পানি বাড়বে এবং এর প্রভাব আপনি জানেন যে ফেনীর যে ডুমুরি, কহুয়া, সিলোনিয়া নদী রয়েছে, সেই নদীগুলোতেও পানি বাড়ছে এবং উজান থেকেও যদি পানি আসে তাহলে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সহ কয়েকটি উপজেলা সেখানে গ্রামগুলা পানির নিচে তলিয়ে যাবে। তো
একদম পরিষ্কার। আবু তাহের ভূঁইয়া, আপনি একটু সাবধানে থাকবেন, একটু পানিগুলো আসলে ভালো না যেখানটা দাঁড়িয়ে আছেন, একটু আশেপাশে কোথাও থেকে যদি আপনি আমাদের সঙ্গে প্রতিবেদন দিতে সুবিধা হয় আপনার, তাহলে ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। ডক্টর আইনুল নিশাত, এই ফেনীর উপর দিয়ে কি ভয়াবহতম ঘটনা ঘটে গেছে গত বছর, মানে 1 বছর হতে চললো, আপনিও দেখেছেন। এখন তো উজানের পানি এখনো হয়তো ছাড়ে নাই, ছেড়ে দিতেও পারে ওদিকটা বৃষ্টি হলে। সেখানে ওই যে একটা কথা আমাদের প্রতিনিধি বলেছেন যে প্রভাবশালীরা বিভিন্ন খাল দখল করে ভবন তুলেছেন। প্রভাবশালীরা তো এখন আর প্রভাব থাকার কথা না। এখন এই প্রায় 1 বছর বয়সী এই অন্তর্বর্তী সরকারের সময় এই প্রভাবশালীদেরও চিহ্নিত করে এই ভবনগুলো ভাঙা হলো না কেন, খাল খনন কেন করা গেল না, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এটা জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন অল্প সময়ে ভারী বৃষ্টিপাত হবে, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনের জন্য যে জাতীয় পরিকল্পনা আছে, এটাকে ন্যাপ বলা হয়, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে এই কথা বারবার বলা আছে, বিভিন্ন জায়গায় বলা আছে যে অল্প সময় বেশি বৃষ্টি বাড়বে, এতে করে জলাবদ্ধতা হবে যদি না পানি নিষ্কাশনের ব্যবস্থাটা চালু থাকে। আপনি যে বললেন যে গত বছর বন্যা হয়েছিল, আমি তার কিছুদিন পরে চিটাগং যাওয়ার সময় উপরের প্লেন থেকে লক্ষ্য করছিলাম যে পানির কি অবস্থা। আমি দেখেছি তো সেই সময় পানিটা নেমে গিয়েছে, কিন্তু সব পানি আটকে আছে রাস্তাগুলোতে। এই যে প্রচুর গ্রামীণ রাস্তা হয়েছে যেগুলো দরকার আছে, কিন্তু রাস্তাতে যে কালভার্টের দরকার ছিল, পানি বেরোনোর যে নিষ্কাশনের প্রয়োজন ছিল, কাকে আমি দায়ী করব জানি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় প্রকৌশল ব্যুরো, পানি উন্নয়ন বোর্ড এবং প্ল্যানিং কমিশন, তারা এই প্ল্যানগুলো কি করে অ্যাপ্রুভ করলো? এই যে শুনতে পাচ্ছেন আগামী 3 দিন আরো বৃষ্টি হবে, এটা তো খুব স্বাভাবিক। আমার কাছে অস্বাভাবিক না, এই বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু পানিটা আটকে থাকাটা অস্বাভাবিক। সেটা আমাদের কারণে ঘটছে। এটা আষাঢ় মাসে, শ্রাবণ মাসে এটা তো হবেই। চিরকাল বাংলায় প্রতি 2 বছর 3 বছর পর পর এরকম ভারী বৃষ্টি হয়েছে, নদী কানায় কানায় ভর্তি হয়েছে। এবং আবারও বলছি, যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি দুঃখিত, সমবেদনা জানাচ্ছি, কিন্তু এই ঘটনার সারা পৃথিবী জুড়ে ঘটছে। আমেরিকাতে কালকের খবর 150 জন লোক মারা গেছে, হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে যে পুরো এলাকা, রাস্তাঘাট, স্কুল কলেজ ডুবে গেছে। অত উন্নত দেশে যদি এই অবস্থা হয়, আর আমাদের দেশে যদি জবরদখলকারীরা পানি যাওয়ার রাস্তাটা বন্ধ করে রাখে, শুধুমাত্র যে খাল দখল করেনি, খালটা কন্টিনিউয়াস হয়ে সাগর পর্যন্ত যেতে হবে। এবং প্রতি 15 দিন পর পর অমাবস্যা পূর্ণিমার সময় সমুদ্রের পানি একটু বেশি থাকবেই, থাকাটা স্বাভাবিক। কাজেই আমরা স্বাভাবিক ঘটনাগুলোকে বিভিন্ন কারণে অস্বাভাবিক করে মানুষের দুঃখ দুর্দশা বাড়িয়ে তুলেছি। আপনি ঠিকই বলেছেন, সরকারের এখন ক্ষমতা থাকার কথা, তারা খালগুলো খুলে দিক এবং এটার জন্যে যারা প্রত্যেকটা এলাকাতে জনসাধারণকে একত্রিতভূত করে পানি নিষ্কাশনের রাস্তা, ওখানকার বৃদ্ধ লোকরা জানেন পানি কোখান থেকে বেরোতো, তারা জানেন যে খালের সাইজ কতটুকু ছিল। খালগুলো পানি নিষ্কাশনের জায়গা খুলে না দিলে ঘন ঘন হতে থাকবে, প্রতি বছর 2বার 3বার। অগাস্ট মাস সেপ্টেম্বর মাসেও যে ঘটনা ঘটবে না সেটা আমি বলতে পারি, আমার ভয় হচ্ছে তখন আবার আরেকবার হতে পারে। কাজেই এই দুর্যোগের কথা মনে রেখে প্রাকৃতিক অবস্থাকে আবার ঠিক করতে হবে। ধন্যবাদ। অধ্যাপক আইনুল নিশাত, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। 3 মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি কার্যকর হচ্ছে 1 আগস্ট থেকে। 2 দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প। একই সাথে চিঠি দেওয়া হয়েছে 14টি দেশের সরকার প্রধানকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপ করা হয়েছে, আর তা কার্যকর হচ্ছে 1 আগস্ট থেকে। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধান উপদেষ্টাকে প্রিয় ডক্টর ইউনুস সম্বোধন করে ট্রাম্প লেখেন, বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে ৩৫% শুল্কের সাথে তা যোগ করা হবে। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামীকাল শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপরও আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপের বিষয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে মনে করে সরকার। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই শুল্ক আরও কমানো সম্ভব। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বুধবার এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের নানা দেশ থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তারই অংশ হিসেবে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্ক ধরা হয়েছিল ৩৭%, যা পরবর্তী ৩ মাসের জন্য স্থগিত রাখে মার্কিন প্রশাসন। এখন আবারও ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের জন্য ৩৫% শুল্ক নির্ধারণের কথা বলছেন ট্রাম্প। অর্থ উপদেষ্টা মনে করেন, আলোচনার মাধ্যমে এ শুল্ক আরও কমানো সম্ভব। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, ৬ তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে। যদি যাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। একই প্রত্যাশা বাণিজ্য সচিবেরও। তিনি জানান, দেশটি থেকে বাংলাদেশের আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তা কার্যকর হলে কমে আসবে বাণিজ্য ঘাটতি। আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছেন, শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলমান আছে। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্রে আছেন। এই মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। দায়িত্বশীলরা বলছেন, শিগগিরই এ ঘাটতি আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত। যতদূর মনে হয়, যতদূর আমার ধারণা, আপনি আরও ভালো বলতে পারবেন, এই 35% কিন্তু এক্সট্রা, আগের 15 বা 16-17% যেটা আছে তার সঙ্গে এক্সট্রা, 40-42% হয়ে যাবে। তাতে অবশ্যই আমরা চাপের মুখে পড়ব, কিন্তু আবার কেউ কেউ বলছেন কিছু সুবিধাও পেতে পারি। আসলে কি কোনো সুবিধা পাবো আমরা? আপনি ঠিকই বলেছেন যে 35% যে কথা বলা হচ্ছে সেটা গার্মেন্টের ক্ষেত্রে যদি ধরি, সেখানে অ্যাভারেজ ট্যারিফ আছে 15-16% অলরেডি। সেটার সঙ্গে যোগ হলে এটা চলে যাবে 50-এর উপরে। এখন অতিরিক্ত সুবিধা আমরা কি পেতে পারবো? আপনার ক্লিপে দেখছিলাম যে বাণিজ্য সচিব বলছেন যে আমাদের সুযোগ আছে আর একটু আলোচনা করার। মার্কিন প্রশাসনের এটা একটা কৌশল, কোনো সময় আগে চিঠি দিয়ে, হুমকি দিয়ে আলোচনার টেবিলে একটি দেশকে নিয়ে আসা হয়। আনফর্চুনেটলি আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে এক পেশি খামখেয়ালিপূর্ণ এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে এবং এটা এমন একটা ভাবে নেগোশিয়েট করা হচ্ছে যেখানে একটি দুর্বল উন্নয়নশীল বিশ্ব পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে এরকম একটা অসম বাণিজ্য আলোচনায় যেতে হচ্ছে আমাদের সাথে। মার্কিন যে বাণিজ্য ঘাটতি, সেটি বলা হচ্ছে $5 বিলিয়ন মতো। সেটি খুব বেশি নয়, সেটিও কাটিয়ে ওঠা সম্ভব কি? দেখুন, এই বাণিজ্য ঘাটতিটা আসলে 5 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওভারঅল যে বাণিজ্য ঘাটতি আছে $950 বিলিয়ন মতো, সে তুলনায় এটা কিছুই না। আপনি দেখেন, যদি তারা বাণিজ্য ঘাটতি নিয়ে চিন্তা করবে তাহলে চায়না তাদেরকে ডিল করতে হবে। হ্যাঁ, অফকোর্স চায়নার উপরে তারা অতিরিক্ত শুল্ক দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তাদেরকে ডিল করতে হবে। ইন্ডিয়ার সঙ্গে তাদের বড় রকমের বাণিজ্য ঘাটতি আছে। ভিয়েতনামের সঙ্গে তাদের বড় রকমের বাণিজ্য ঘাটতি আছে। আর ভিয়েতনামের সঙ্গে যদি $100 বিলিয়ন বাণিজ্য ঘাটতি থাকে, তাকে যদি
30% শুল্ক দেওয়া হয়, আমাদেরকে যদি 35% দেওয়া হয়, এটা একটা আনফেয়ার পলিসি। যে আমরা তাদের পলিসির মধ্যে সেরকম কোহেরেন্স একটা দেখছি না যে তারা কি অ্যাচিভ করতে যাচ্ছে। সেখানেও যে একটা কথা বলা হচ্ছে, ট্রান্সশিপমেন্ট করে যে চাইনিজ পণ্যগুলো ধরেন ভিয়েতনাম হয়ে আমেরিকা যাবে, সেটির উপরে আবার 40%। সেটি যদি ধরেন এরকম হয় যে না সেটি অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা অনেকটা সুবিধা পেতেও পারি। আর আমাদের যে গার্মেন্ট পণ্যের দাম যা আমরা যেই টাকায় দেই, সেটা পৃথিবীর কেউ দিতে পারবে বলে মনে হয় না। আপনি চমৎকার দুটো প্রসঙ্গ এনেছেন। প্রথমে ট্রান্সশিপমেন্ট, এটা আসলে ইন্ডিকেট করা হয়েছে যে চাইনিজ জিনিসগুলো নিয়ে যদি র ম্যাটেরিয়ালস বা ইন্টারমিডিয়েট ইনপুটস হিসাবে ভিয়েতনাম ব্যবহার করে যদি রপ্তানি করে, অতিরিক্ত 40% বসবে। আর আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রের বাজারে চায়নার যে মার্কেট শেয়ার আছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে। কাজে সেখানে একটা সীমিত সম্ভাবনা আছে, যেহেতু চায়নার শেয়ারটা কমে যাচ্ছে, ওই শেয়ারের খানিকটা অংশ আমরা পেয়ে লাভবান হয় কিনা। এটা ইউরোপিয়ান ইউনিয়নে হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ যথেষ্টভাবে লাভবান হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেটা মূলত ভিয়েতনাম সেখান থেকে বেনিফিটটা নিয়েছে। আর এটার সঙ্গে আপনি যেটা বলেছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একবার, আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে কম্পারেটিভ সাপ্লায়ার গার্মেন্টস। ভিয়েতনাম থেকে আরম্ভ করে আপনি যে কোনো দেশে উদাহরণ দেন, বাংলাদেশের প্রাইস 15% থেকে কোনো কোনো ক্ষেত্রে 60-70% পর্যন্ত আমাদের দাম কিন্তু কম। কাজে বাংলাদেশের মতো আর একটা কম্পারেটিভ সাপ্লায়ার গ্লোবাল মার্কেটে পাওয়াটা কিন্তু কঠিন। কিন্তু দেখুন, চ্যালেঞ্জ হচ্ছে যে জায়গাটা, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার বাজারের শুল্ক বাড়ায়, ভিয়েতনামে 20%, হয়তো ইন্ডিয়ার উপরে সে কিছু রাখবে, বাংলাদেশে 35%, এভাবে যদি সব কিছুর উপরে বাড়ায়, প্রবলেম যেটা হবে, ওদের দেশে তৈরি পোশাকের দামটা বাড়বে। যদি তৈরি পোশাকের দাম বাড়ে, তৈরি পোশাকের আমদানি কমে যাবে। এখন এরকম একটা মার্কেটে যেখানে আমদানি কমে যাচ্ছে, সেখান থেকে আমরা কত ভালো করতে পারবো, সেই চাপটা কিন্তু এটা একটা বড় প্রশ্ন। আরেকটা জিনিস বলতে হবে, দেখুন আমাদের ব্যবসায়ীরা কিন্তু অনেক অলরেডি চাপের মধ্যে আছেন। তারা সবচেয়ে কম দামে পণ্য দিচ্ছেন, তারা আর কত প্রাইস কাট করবেন? এটাও তো একটা চিন্তা আমাদের, এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর রাজাক, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামীতে আধিপত্য মুক্ত দেশ গড়তে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি। কুষ্টিয়ায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে কুষ্টিয়ায় কর্মসূচি শেষ করে মেহেরপুরে পৌঁছে জনসভা করেছে এনসিপি। সকালে কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে এনসিপির ৮ম দিনের পদযাত্রা শুরু হয়। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন দলটির নেতারা। পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে। পরে কুষ্টিয়া শহরের 5 রাস্তা মোড়ে পথসভা করে এনসিপি। সেখানে নেতারা বলেছেন, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের মতো কারো উত্থান হলে প্রতিরোধ গড়ে তুলবে জাতীয় নাগরিক পার্টি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। শহীদ আবরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন, আমরা সেই শহীদ আবরার পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। হামিদুর রহমান কাজল, মেহেরপুরের সমাবেশ সম্ভবত শেষ হয়ে গেছে, এর পরের কর্মসূচি নিয়ে কোথায় যাচ্ছে এনসিপির নেতারা, জানাবেন। পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়া শেষ করে কিন্তু বিকেল প্রায় 4:30টার দিকে পদযাত্রাটি মেহেরপুরে আসে এবং মেহেরপুরে ঢুকে গাংনী বাজারে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করে। সেই পথসভাতে সার্জার হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখেন এবং তিনি সেই সংক্ষিপ্ত পথসভায় বলেন যে আসলে বর্তমান সময়ে সংস্কার এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবেন না এবং এদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেবে না। এবং পাশাপাশি তিনি বলেন
আগামীতে এনসিপি নতুন বাংলাদেশ গড়বে এবং এবং যার জন্য তৃণমূল পর্যায় থেকে এনসিপিকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখেন। এবং সেই পথসভা শেষ করে তারা এখন মেহেরপুরে অবস্থান করছে। মেহেরপুরে তারা একটি পথসভা করবে। সেক্ষেত্রে শহীদ শামসুজ্জোহা পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু তারা মেহেরপুর শহরের হোটেল বাজার এবং পশুহাট এলাকায় তারা একটি পথসভার জন্য ইতিমধ্যে বের হয়েছে। সে পথসভা শেষ করেই তারা এই শহীদ শামসুজ্জোহা পার্কে যে সমাবেশ আছে সেই সমাবেশে যোগদান করবে। এবং এই সমাবেশ শেষ হওয়ার পরে তারা আরেকটি সমাবেশ আছে, সেটা হচ্ছে মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে তাদের পথসভা শেষ করেই আবার তারা মেহেরপুরে ফিরে আসবেন। এবং মেহেরপুরে ফিরে এসেই তারা রাত 9:30টার দিকে এখানকার সুধী সমাবেশ সাথে বসে একটা অনুষ্ঠানের আয়োজন করা আছে। এই হচ্ছে মেহেরপুরের পথসভা সর্বশেষ অবস্থা। হামিদুর রহমান কাজল, অনেক ধন্যবাদ আপনাকে। 2027 সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করতে চায় সরকার। এ নিয়ে কাজও শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। প্রতিষ্ঠানটি জানিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে হবে এই কারিকুলাম, যাতে গুরুত্ব পাবে 24-এর গণঅভ্যুত্থান। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক শিক্ষা দর্শন তৈরি করে রাজনীতি মুক্ত করতে না পারলে বারবার হোঁচট খাবে শিক্ষা ব্যবস্থা। 2022 সালে মাধ্যমিকের নতুন কারিকুলাম চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, যা শুরুতেই নানা সমালোচনার জন্ম দেয়। পরে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 2022 সালের পরিবর্তে 2012 সালের কারিকুলাম চালু করে তাৎক্ষণিকভাবে কিছুটা পরিমার্জন আনা হয়, যাতে বঙ্গবন্ধু বন্দনা কমিয়ে অন্তর্ভুক্ত করা হয় জিয়াউর রহমানকে। বাদ যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয়। এবার 2027 সালে নতুন কারিকুলাম আনতে চায় এনসিটিবি, যা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। সবার সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে রূপরেখাটা দাঁড়াবে। ওই রূপরেখাটা এখন কাকে ফলো করবে বা কি করবে সেটা বড় বিষয় না। এই রূপরেখায় আমার গ্লোবাল নিডস, আমার লোকাল নিডস এটা আসছে কিনা, এইটা হলো গিয়ে মূল বিষয়। এনসিটিবি বলছে নতুন কারিকুলামে গুরুত্ব দিয়ে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানকে। এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের যেরকম মুক্তিযুদ্ধ আমাদের যেরকম একটা আমাদের কারিকুলামের গুরুত্বপূর্ণ জায়গায় এবং আমার শিক্ষার্থীর মনন গঠনে মুক্তিযুদ্ধের একটা ভূমিকা থাকে, সেরকমই আমাদের যে এই গণঅভ্যুত্থানের যে ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট বা আদার অন্যান্য আসপেক্টে যে ইম্প্যাক্টগুলি আছে, সমস্ত কিছু একটা ওয়াইডার কভারেজ দিয়েই কিন্তু নতুন কারিকুলামে আমাদের এটা থাকবে। শিক্ষা গবেষকরা বলছেন, আগে জাতীয় শিক্ষা দর্শন ঠিক না হলে রাজনৈতিক কারণে বারবার বিতর্কিত হবে শিক্ষাক্রম। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকদের এই যে গিনিপিগে পরিণত করবার যে কালচার এবং সংস্কৃতি আমাদের দেশে বিগত 50 বছর ধরে শুরু হয়েছে, এটা বন্ধ করবার জন্য প্রথম রাজনৈতিক দলগুলোকে আগে একমত হতে হবে। তাহলে এই যে দ্বন্দ্ব, রাজনৈতিক যে প্রতিহিংসা, একটা দল আসলে আবার আগেরটা বাদ দিয়ে দেবেন, আবার পরবর্তী আরেকটা দল আসলে আবার পূর্ববর্তী দলেরটা বাদ দিয়ে দেবেন, এই কালচারটা শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতেই হবে এবং দূর হতে হবে। না হলে শিক্ষার যে খারাপ অবস্থা এবং নেতিবাচক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে তারই পুনরাবৃত্তি হবে। বিশ্বের উন্নত দেশের মতো টেকসই কারিকুলাম তৈরিকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কারণেই দেশের ব্যাংক খাতের বড় ধরনের ধস ঠেকানো সম্ভব হয়েছে। সিন্ডিকেট ভেঙে যাওয়ায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে নিত্যপণ্যের বাজার। সীমাহীন লুটপাট বন্ধ হওয়ায় কমেছে অর্থ পাচার, যার প্রভাবে কমেছে হুন্ডি, বেড়েছে বৈধ পথে প্রবাসী আয়। বিশ্লেষকরা মনে করেন অর্থনীতিতে জুলাইয়ের প্রাপ্তি অনেক হলেও এখনও পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা। নামে বেনামে খেলাপি ঋণ, আইন শৃঙ্খলার অবনতি সহ প্রধানমন্ত্রীর পিয়ন, পুলিশ প্রধান, সংসদ সদস্য, রাজস্ব কর্মকর্তা, আমলা, সেনা সদস্য ও রাজনীতিকদের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও পাচারের ঘটনা তো ছিলই। তার সঙ্গে অর্থনীতির অব্যবস্থাপনার সুযোগে লাগামহীন মূল্যস্ফীতিতে ভেতরে ভেতরে ফুঁসতে থাকা সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল পরিবর্তনের আশায়। বিশ্লেষকরা মনে করেন অভ্যুত্থানের কিছু সুফল মিলেছে অর্থনীতিতে। সরকার পতনের কারণে ঠেকানো গেছে ব্যাংক খাতের বড় ধরনের ধস।
রক্তক্ষরণটাকে থামাতে পেরেছি। অন্তত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং ওনাদের ব্যক্তিগত বুদ্ধি, ক্ষিপ্রতা এবং দীপ্ততা আমাদেরকে জাতিকে সহায়তা করছে। ব্যাংকিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল এবং এইটার ফলে আমাদের ঋণের সুদের হার, আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের বিনিয়োগ, এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে। পণ্য বাজারে ক্ষমতাসীনদের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় নিত্য পণ্যের দামেও খানিকটা হ্রাস টানা গেছে। গত 3 বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে আমাদের ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে, এটা একটা ঋণাত্মক প্রভাব ফেলেছে তাদের জীবনমানের উপরে। সেটা তো এখনো আমরা সমাধান করতে পারিনি। মূল্যস্ফীতিকে আরো অনেক কমিয়ে আনতে হবে। বৈষম্যহীন যদি আমরা সমাজ ব্যবস্থা চাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে কিন্তু কমানোর কোনো বিকল্প নাই। বিশ্লেষকরা মনে করেন একেবারে বন্ধ না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারে, যার প্রতিফলন বৈধ পথে প্রবাহ বেড়েছে রেমিটেন্সের। এখন আমরা ইতিবাচক একটা প্রবাসী শ্রমিকদের আয় এবং রিজার্ভের ক্ষেত্রে, যেটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, সেখানে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থা দেখছি। অভিনব চিন্তা উন্নয়নের ফলাফলটা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন, রিসার্চ প্রয়োজন, সেটা হয়নি। ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিটুইন ওল্ড, মিডল এজড অ্যান্ড দ্য কিডস, এইটাতে অনেক টাইম চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক প্রাপ্তিতে আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ জুলাই আন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন। সে পরিবর্তনের জন্য যে সংস্কার দরকার, তার সূচনা এখনো করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশন তো 31 জানুয়ারি রিপোর্ট জমা দিয়েছে। এই 5 মাসে কি হলো? মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 4 জুলাই বন্যা যে ছোবল হানে, তাতে এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। গুয়াদালুপে নদীর স্রোত টেনে নিয়ে গেছে আরো অনেককে, যাদের উদ্ধারে তৎপরতা চললেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা ব্যাহত হচ্ছে। 4 জুলাই আমেরিকা দিবস, ছুটির দিন, তাই নেই কাজে যাওয়ার কোনো তাড়া। নির্ভার ঘুমাচ্ছিলেন টেক্সাসবাসী। আচমকা মধ্যে হানা, দেখেন তারা ভাসছেন পানির ওপর। পানির তোড়ে ভেসে গেছেন বাড়িঘর ছেড়ে অনেক দূরে। এমনই ঘটনার শিকার টেক্সাসের মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলের। যুদ্ধ কিংবা দাবানল নয়, দুনিয়ার ক্ষমতাধর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাসে শুক্রবার আকস্মিক বন্যায় দীর্ঘ মৃতদেহের মিছিল। স্বজনহারাদের বুক ফাটা হাহাকারে বিষণ্ণ হচ্ছে বাতাস, আর নিখোঁজদের জন্য অপেক্ষার পাথর আরও ভারী হচ্ছে বুকের ভেতর। আবহাওয়াবিদরা জানান, সেদিন কের কাউন্টির গড় বার্ষিক বৃষ্টিপাতের 1/3 সমান বৃষ্টি কয়েক ঘন্টায় হওয়াই এমন আকস্মিক বন্যার কারণ। এছাড়া এই অঞ্চলের মাটি শুষ্ক ও কঠিন হওয়ায় বৃষ্টির পানি সহজে মাটিতে শোষিত না হয়ে দ্রুত গড়িয়ে যায়, যা এলাকাটিকে প্রাকৃতিকভাবে বন্যাপ্রবণ করে তুলেছে। ফলে পাহাড় থেকে নেমে আসা পানির বিশাল স্রোত গুয়াডালুপে নদীতে প্রবেশ করলে মাত্র 45 মিনিটের মধ্যে নদীর পানি 26 ফুট বেড়ে যায়। রাতে ঘুমে আচ্ছন্ন থাকা এবং অনেকেই স্বাধীনতা দিবস উপলক্ষে নদীর ধারে ক্যাম্প করতে যাওয়ার ফলাফল এত বেশি মৃত্যু, বলছেন কর্তৃপক্ষ। অনেকে ঘুমিয়েছিলেন, তাছাড়া নদীর ধারে ক্যাম্প করতে গিয়েছিলেন অনেকে, ফলে মৃত্যু এত বেশি। আরও প্রাণহানির আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। পানির তোড়ে ভেসে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে এখনো চলছে তৎপরতা। তবে বৃষ্টি অব্যাহত থাকায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার তৎপরতা। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এদিকে আবহাওয়া সংস্থার বাজেট কাটছাটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচনা চলছে। বিতর্ক চলছে, এত উন্নত রাষ্ট্রের আবহাওয়া বিভাগ কেন বন্যার আগাম সতর্কতা দিতে ব্যর্থ হলো। দোষারোপ করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে মারাত্মক আখ্যা দিয়ে কের কাউন্টিকে জাতীয় দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।